পার্ট 2 এর মার্ক ডাবল কাউন্ট হবে। তো মক হচ্ছে একটা মাস্ট, একজন যদি আইএলটিএস দিতে যায় মক দিতেই হবে। এটা আপনি বাসায় বসে থাকেন, একটা ভেন্যুতে গিয়ে দেন, মক ভেরি ক্রুশিয়াল। দিস ডেজ রিডিং ইজ রিয়েলি হার্ড। মূলত রিডিং এর 3টা পার্ট হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যত পার্টটা বাড়বে মানে পার্ট 3 তে গেলে একদম মোস্ট ডিফিকাল্ট। রিডিং এর ক্ষেত্রে সব থেকে বড় স্ট্র্যাটেজি, এর উপরে কোনো স্ট্র্যাটেজি নেই, সেটা হচ্ছে টাইমিং। লিসেনিং আমার জন্য সব থেকে সহজ ছিল, আর লিসেনিং ইজ সামথিং দ্যাট ইউ ক্যান নট ওভারকাম ওভারনাইট। থেকে ভয় পাই স্পিকিং আইএলটিএসে, বাট আমি বলবো এটা ওভারকাম করার এখন অনেক সহজ। লিসেনিংটা আমার কাছে ইজি লাগছে, ভালো হয়েছে, 8.5 ছিল, অনেক খুবই ভালো হয়েছে। রিডিং, নট গোনা লাই, রিডিং ওয়াজ কোয়াইট হার্ড। ফার্স্ট অফ অল এক্সাম চলাকালীন সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইমিং। লিসেনিং দিতে হইলে কোশ্চেন আগে পড়তেই হবে, না হলে কেউ লিসেনিং দিতে পারবে না। টাইম ম্যানেজমেন্ট যে মাস্টার করতে না পারবে সে ভাই ডিজায়ার্ড স্কোর পাবে না। আসসালামু আলাইকুম। আইএলটিএস এর রাইটিং এর মডিউলের নাম শুনলেই সব স্টুডেন্টের কনফিডেন্স কমে যায়, অ্যান্ড স্টুডেন্টরা হয়তো দেখা যায় যে অনেক সময় লিখছে কিন্তু তারা ঠিকমতো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছে না, টাইম শেষ হয়ে যাচ্ছে এবং প্রপার ওয়ার্ড লিমিট রিচ করতে পারছে না। এবং অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা অনেক প্রিপারেশন নিয়েও সেম ব্যান্ডস করেই আটকে থাকে। আমাদের আজকের গেস্টের সাথেও সেই একই ঘটনা ঘটেছিল। কিন্তু একটি টেকনিকের মাধ্যমে তার শুধু রাইটিং না, ওভারঅল প্রিপারেশনটাকেই চেঞ্জ করে দিয়েছে, অ্যান্ড হি রিচড হিজ টার্গেট ব্যান্ড স্কোর ব্যান্ড 7। চলুন আজকে আমরা সেই জার্নিটি শুনবো। তো ভাইয়া, তারপর ইমপ্রুভমেন্ট কিভাবে শুরু হলো? শুরুতে হচ্ছে আমি রাইটিংয়ে খুব কম মার্ক পাইতাম, মানে খুবই কম, আর এটা আমার এক্সপেকটেশনও রিচ করতো না। তো ফার্স্ট অফ অল রাইটিং ইজ ভেরি ইজি। এখানে হচ্ছে পুরোটা হচ্ছে স্ট্রাকচারের খেলা। আপনাকে শুরুতে হচ্ছে স্ট্রাকচারটা শিখতে হবে। রাইটিং হচ্ছে আমাদের 2 টাইপের কোশ্চেন হয়, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 হচ্ছে আমরা গ্রাফ এক্সপ্লেইন করি, আর পার্ট 2 হচ্ছে এসে রাইটিং। আপনাকে মূলত হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 এর স্ট্রাকচার জানতে হবে। আপনি যদি স্ট্রাকচারটা মাস্টার করতে পারেন, আপনার মার্ক অলরেডি এসে পড়ছে। এরপর হচ্ছে বাকি বিষয়। তো পার্ট 1-এ হচ্ছে যেহেতু গ্রাফ এক্সপ্লেন করতে হয় বললাম, এটা হচ্ছে একটা লিমিটেড ভাই, মানে হাতে গোনা কয়েক টাইপেরই গ্রাফ হয়। আপনি যদি সবগুলোর উপর একটা নলেজ রাখেন যে কোন গ্রাফের ক্ষেত্রে হচ্ছে আমরা কোন ধরনের ভোকাবুলারি ইউজ করব, তাহলে ভাই আপনি জানেন সব কিছু, এখানে আটকানোর কিছু নাই। পার্ট 2 এর ক্ষেত্রে সেম, এখানে 2 থেকে 3 টাইপের হচ্ছে এসে হচ্ছে। এই এসেগুলা হচ্ছে আপনি যদি টাইপগুলো শিখেন বা এর জন্য নেসেসারি ভোকাবুলারিগুলো যদি আপনার জানা থাকে, আপনি লিখতে পারবেন। আপনি যা ভাববেন তাই লিখবেন এখানে, মানে খুবই ইজি। আর টাইম একটা বড় বিষয়, টাইমিংটা মাথায় রাখতে হবে। আর এখানে একটা মানে বিষয় আছে যে হচ্ছে পার্ট 2 এর মার্ক ডাবল কাউন্ট হবে। পার্ট 2 এর যত আপনি ব্যান্ড পাবেন পার্ট 2 এর জন্য, সেটাকে ডাবল কাউন্ট করা হবে। আর হচ্ছে পার্ট 1 এর ক্ষেত্রে যেটা পাবেন সেটাই। তো হচ্ছে পার্ট 1 পার্ট 2 এর জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মানে খুবই মনোযোগ দিতে হবে, কারণ আপনি এখানে যা পাচ্ছেন সেটা ডাবল কাউন্ট হচ্ছে। খারাপ হলেও কমে যাবে বা বেশি হলেও তো বেশি পাচ্ছেনই। তো আমি মনে করি পার্ট 2 খুবই ইম্পর্ট্যান্ট। পার্ট 2টা প্রথমে শুরু করা উচিত এবং পার্ট 1টা লাস্টে, কারণ পার্ট 1টা খুবই ছোট। লাস্টে কিসের জন্য? যখন আপনার কাছে সময়টা কম থাকবে তখন আপনি খুব অল্পের মধ্যে লেখে শেষ করতে পারবেন। তো পার্ট 2 ক্ষেত্রে স্টুডেন্টরা সবচাইতে বেশি প্রবলেম ফেস করে, তো আপনারও কি ওই রকম সেম প্রবলেমই ছিল? সেম প্রবলেম, হ্যাঁ, শুরুতে তো ছিল বললাম, বাট এরপরে যখন আমি মূলত স্ট্রাকচার নিয়ে কাজ করি, যে হচ্ছে 4টি পার্ট হবে। প্রথম ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে পরের পার্টগুলো, লাস্টে হচ্ছে বডি প্যারা 1, বডি প্যারা 2। এই বিষয়গুলো যখন কোন পার্ট আমি কী লিখবো এটা যখন আমি সাজিয়ে ফেলতে পারবো, তখন হচ্ছে বিষয়গুলো সহজ হয়ে যায়। কারণ লেখার মতো অনেক জিনিসই আমাদের মাথায় আসে, কিন্তু সেটা হচ্ছে তো একটা কোহেরেন্স মেনটেন করে ডেলিভার করতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো শুধু রাইটিং কি প্র্যাকটিসই করে গিয়েছিলেন নাকি তার পাশাপাশি মকও দিয়েছিলেন? আমি হচ্ছে মক, হ্যাঁ, মক তো অবশ্যই। মক হচ্ছে একটা মাস্ট, একজন যদি আইএলটিএস দিতে যায় মক দিতেই হবে। এটা আপনি বাসায় বসে থাকেন, একটা ভেন্যুতে গিয়ে দেন, মক ভেরি ক্রুশিয়াল। আমি মূলত প্র্যাকটিস করছি, বাট রাইটিংয়ের প্র্যাকটিসটা আমার একটু কম ছিল, আর এটা মানে আরও প্র্যাকটিস দরকার, কারণ একটা লিমিটেড টাইমের মাধ্যমে লিখতে হয় তো। আর যেহেতু এটা এখন সিডি আইএলটিএস হয়ে গেছে, কম্পিউটার ডেলিভার্ড, আমরা সবাই হচ্ছে কম্পিউটারের টাইপিংয়ের সাথে অভ্যস্ত না। এটা কিন্তু একটা ভেরি ক্রুশাল পয়েন্ট। তো টাইপিংয়ে অভ্যস্ত হওয়া এটা খুবই ইম্পর্টেন্ট। যে যার মানে অভ্যাসটা নাই তাকে এটা প্র্যাকটিসটা রাখতে হবে, নাহলে তো 1 ঘন্টার মধ্যে শেষ হবে না পুরোটা।
ইন্টারেস্টিং। সো রাইটিংয়ে আবার আস্তে আস্তে কনফিডেন্স আসা শুরু করলো। তো লেটস টক অ্যাবাউট রিডিং। সো রিডিংয়ের ক্ষেত্রে হাউ ওয়াজ দ্য ওভারঅল প্রিপারেশন? ফার্স্ট অফ অল দিস ডেজ রিডিং ইজ রিয়েলি হার্ড। আমি ভাই বলবো মানে একদম অনেস্ট কথা, মানে কারো ভয় দেখানোর জন্য না, রিডিং এখন আসলেই খুবই কঠিন হয়। প্রিভিয়াস যদি ক্যামব্রিজের কোশ্চেনগুলো আমরা দেখি আর লেটেস্ট ক্যামব্রিজের কোশ্চেনের মধ্যে হিউজ ডিফারেন্স। এখন রিডিং অ্যাকচুয়ালি হার্ড হয়। মূলত রিডিংয়ের 3টা পার্ট হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যত পার্টটা বাড়বে মানে পার্ট 3-তে গেলে একদম মোস্ট ডিফিকাল্ট। বাট রিডিংয়ের জন্য যেটা আমি বলবো মানে প্রচুর প্র্যাকটিস দরকার। মানে ইজি করার জন্য বলি, রিডিংটা হচ্ছে আমরা সবাই তো অ্যাটলিস্ট এইচএসসি, তো আইএলটিএস এর আগে এইচএসসি সবাই তো এইচএসসির যে ফার্স্ট পেপার কোশ্চেন ওইটার যে এমসিকিউগুলা দেই কাইন্ড অফ সিমিলার, বাট অবশ্যই এটার ভোকাবুলারি রেঞ্জ, লেখার রেঞ্জ অনেক হাই, ঠিক আছে, কোশ্চেন রেঞ্জও হাই, বাট কাইন্ড অফ সিমিলার, মানে ভয় পাওয়ার কিছু নাই। রিডিংয়ের ক্ষেত্রে প্রচুর প্র্যাকটিস লাগবে। আর আমি একটা কি ফ্যাক্টর যেটা আমি নিজে ফলো করি সেটা হচ্ছে যখন আমরা একটা নতুন একটা প্যাসেজ অ্যান্সার করতেছি সেখান থেকে আমি নতুন যে শব্দগুলো শিখলাম, যেটাকে আমার নতুন, আমি অর্থ জানি না, সেই অর্থগুলো একটু নোট আউট করে আর এটার ব্যবহারটা জানা, নিজে একটা ব্যবহার করা, তাতে এটা হচ্ছে নিজের ব্রেনে চলে আসে। এটা অনেক হেল্পফুল হয়। এই যত প্র্যাকটিস করবেন তাহলে নতুন নতুন ওয়ার্ডগুলো জানা হলো, তো পরের এই প্র্যাকটিসে এই সমস্যাগুলো আর হবে না। তো রিডিংয়ের ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করতেন? রিডিংয়ের ক্ষেত্রে সব থেকে বড় স্ট্র্যাটেজি, এর উপরে কোনো স্ট্র্যাটেজি নেই, সেটা হচ্ছে টাইমিং। 3টা প্যাসেজের জন্য প্রতিটা 20 মিনিট টাইম পাবেন। এখানে টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্টের শেষ করাটা খুবই টাফ। আমি মূলত যেটা ফলো করতাম যে হচ্ছে, যেহেতু প্রথমগুলো একটু সহজ হয়, আমি শুরুর দিকে হচ্ছে খুবই ফাস্ট যাওয়ার ট্রাই করতাম। আর এখানে হচ্ছে কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে যেমন পুরাটা পড়ার কোনো সুযোগ নাই, আপনাকে হচ্ছে কিওয়ার্ড সার্চ করতে হবে থ্রু একটা মানে পড়া শুরু করে কিওয়ার্ডগুলো হচ্ছে মার্ক করতে হবে যে এই কিওয়ার্ডের উপর আপনার কোশ্চেন হতে পারে। যেমন কিওয়ার্ডগুলো করা থাকলে যখন হচ্ছে আপনি কোশ্চেনগুলো পড়তেছেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট ওই কিওয়ার্ডের সাথে মিলিয়ে করতে হয়। অনেকে হচ্ছে আবার একটা এই ফলো করে যে হচ্ছে অনেকে আগে কোশ্চেনটা আগে পড়ে, কোশ্চেনের কিওয়ার্ডটা মানে অবশ্যই একটা কোশ্চেনের মধ্যে একটা কিওয়ার্ড থাকবে যে বিষয়টার উপর জানতে যাচ্ছে, সেই কিওয়ার্ডটা হচ্ছে আবার এই ইয়েতে ফাইন্ড আউট করার চেষ্টা করে এই প্যারাগ্রাফে, প্যাসেজে। এটাও হেল্পফুল, কারণ হচ্ছে প্যাসেজের একটা বিষয় কি মাথায় রাখতে হবে, প্যাসেজের তথ্যগুলো ওভারল্যাপ হয় না, মানে একটা সিকোয়েন্স মেনটেন করে আসে। মানে 1 নাম্বার কোশ্চেনের উত্তর, পরে 2 নাম্বার, পরে 3 নাম্বার, এই সিকোয়েন্সটা ব্রেক হবে না। যেহেতু এটা ব্রেক হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি আপনার মতো স্ট্র্যাটেজি সাজাইতে পারেন। আচ্ছা, সো রাইটিং অ্যান্ড রিডিং নিয়ে কথা হলো। নাও লেটস টক অ্যাবাউট লিসনিং। লিসনিংয়ে অনেক স্টুডেন্টরাই প্রবলেম ফেস করে, দে থিঙ্ক ইটস রিয়েলি হার্ড, বাট আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? আমার বলবো লিসেনিং আমার জন্য সব থেকে সহজ ছিল। আর লিসেনিং ইজ সামথিং দ্যাট ইউ ক্যান নট ওভারকাম ওভারনাইট। এটা রাতারাতি ভালো করার কোনো সুযোগ নাই, এটা একটা কনসিস্টেন্ট প্র্যাকটিস দরকার, কারণ আপনার শুনে অভ্যস্ত হতে হবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটার জন্য আমি বলবো ভাই মুভি দেখেন, এটা কোনো বিকল্প নাই। মুভি দেখেন, সিরিজ দেখেন, টক শো দেখেন, তার থেকেও সব থেকে বেশি হচ্ছে হেল্পফুল যেটা হচ্ছে পডকাস্ট, টক, টেডএক্স এগুলা শোনা যেতে পারে। আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রমকম টাইপের এগুলো আছে না, সিরিজগুলো আছে না, ফ্রেন্ডস, তারপরে হাউ আই মেট, এই টাইপের এগুলো হচ্ছে এই ক্ষেত্রে সব থেকে বেশি হেল্পফুল। কারণ এইখানে হচ্ছে মানে ডেইলি বেসিসের ভোকাবগুলো ইউজ করা হয়, তো এটা হচ্ছে সব থেকে বেশি কাজে লাগে। সো নাও ফাইনাল মডিউল, লেটস টক অ্যাবাউট স্পিকিং। স্পিকিংয়ের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, যখন আমি আইএলটিএস এর জন্য কোচিং করেছিলাম, কেউ স্পিকিং দিতে যেত না। সো ওয়ার ইউ নার্ভাস বিফোর ডিউরিং দ্য স্পিকিং এক্সাম? হ্যাঁ, স্পিকিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে মানে সব থেকে ভয় পাই স্পিকিং আইএলটিএসে, বাট আমি বলবো এটা ওভারকাম করার এখন অনেক সহজ। ফার্স্ট অফ অল সিডি আইএলটিএস আসার পরে, সম্ভবত সিডি আইএলটিএস আগে হইতো, বাট এখন হচ্ছে মেবি সিডি আইএলটিএস আসার পরে হচ্ছে ভিডিও কলে হচ্ছে দেওয়া যায়, এই এক্সামটা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে একটা মানুষ চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারছে। বাসায় হচ্ছে অনেক হয়, এই ওয়েবসাইট আছে যেমন জাম্প ইনটু একদম ফ্রি, তারপর অনমকে একটা ছোট সাবস্ক্রিপশন নিতে, এইগুলো নিলে হয় কি এখানে যখন প্র্যাকটিস করা হচ্ছে এআই এর সাহায্যে, মানে ল্যাপটপের সামনে বসে হচ্ছে দেওয়ার একটা অভ্যাস চলে আসে। তো সেই সময় হচ্ছে যখন ভেন্যুতে গিয়ে ভিডিও কলে কথা বলতে তখন আর জিনিসটা কঠিন লাগে না, তখন বিষয়টা সহজ হয়ে যায়। মানে এইটার স্পিকিংয়ের ক্ষেত্রে বলবো, স্পিকিংয়ের অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, এক একটা কোশ্চেন টাইপের জন্য এক এক স্ট্র্যাটেজি স্ট্রাকচার মেনটেন করে, বাট এটা খুব ইজি, ওভারকাম করা যায়, মানে অসম্ভব কিছু না।
তো স্পিকিং এক্সামের আগে কি তোমার এনাফ প্র্যাকটিস হয়েছিল? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি হচ্ছে খুবই শর্ট টাইমে প্রিপারেশন নিচ্ছি, খুবই শর্ট, লাইক 2 সপ্তাহ বা খুব বেশি হলে আরেকটু বাড়তে পারে 2-1 দিন। তো আমি প্রতিদিন ট্রাই করতে আছি, যখনই আমি টাইম পাইছি ল্যাপটপের সামনে বসে আছি আমি হচ্ছে একটা মক দিয়ে ফেলছি। অবশ্যই ভেনোতে গিয়েও মক দিছি, ভেনোর মক এআইএস মক দেওয়া আর ভেনোর মক দেওয়া ইটস টোটালি ডিফারেন্ট। ভেনো মক ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা খুবই মানে বাসায় বসে মকগুলা দেওয়া খুবই হেল্পফুল। মানুষ হচ্ছে এআইয়ের সাহায্য দিতে পারে, জেমিনাই, চ্যাট জিপিটি দেওয়া যায় বা কোনো ওয়েবসাইটে সাবস্ক্রিপশন কিনে, এটা খুবই দরকার। তো এক্সাম ডেটে ঢোকার টাইমে আপনার ফিলিংটা কেমন ছিল? সবাই কনফিউজ থাকে, আমিও কনফিউজ ছিলাম, খুবই কনফিউজ ছিলাম। আমি শুরুতে হচ্ছে যাই যে হচ্ছে শুরুতে এটা হয়তো মানে যারা এক্সাম দেয়নি তারা তো জানবে না, সেটা হচ্ছে শুরুতে মানে সব কিছু জমা দিতে হয়, মানে সে কোনো কিছুই নিতে পারবে না, এমনকি পানির বোতল একটা নিয়ে গেলে ওইটার লেভেলটা খুলে রেখে যেতে হয়। মানে খুবই স্ট্রিক্ট একটা অবস্থা, চেক টেক করে ভেতরে ঢোকাচ্ছে। আর আমি তো শুরুতেই খুব ভয়ে ছিলাম, আর কি কোশ্চেন আসে, কোশ্চেনটা যদি খুব হার্ড হয়ে যায় তাহলে কি হবে, হ্যান ত্যান। আমি তো এটা ভাবতেছি কোনোটা যদি মিস হয়ে যায় মানে আমার ওএসআর দিতে হবে, মানে রিটেক দিতে হবে একটা স্কিল। তো যাই হোক, মানে এক্সাম পড়াটা শুরু হলো। লিসেনিংটা আমার কাছে ইজি লাগছে, ভালো হয়েছে, 8.5 ছিল, মানে খুবই ভালো হয়েছে আমার কাছে। হ্যাঁ, এরপরে হচ্ছে রিডিং আসলো। রিডিং, নট গোনা লাই, রিডিং ওয়াজ কোয়াইট হার্ড, মানে রিসেন্ট টাইমে রিডিং খুবই হার্ড হয়। রাইটিং পার্টটাও আমার ক্ষেত্রে ইজি ছিল। পার্ট 1 পাই চার্ট ডিসক্রাইব করা লাস্ট 4টা, এরপর পার্ট 2 ছিল ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ টাইপ এরকম কিছু ছিল। এরপর স্পিকিংয়ে আমি বলবো ভাই, হুএভার টুক মাই এক্সাম শি ওয়াজ এ ব্লেসিং ফর মি, মানে সে এত হেল্পফুল ছিল আমার সাথে। এরকম একটা পার্ট হচ্ছে পার্ট 3তে যখন ফলো আপ কোশ্চেন আসে, ফলো আপ কোশ্চেনে আমি হচ্ছে উনি আমাকে একটা কোশ্চেন করছে, আমার কাছে হচ্ছে জেনারেল অপিনিয়ন চাইছে, বাট আমি কথা বলতে বলতে আমি নিজের অপিনিয়ন বলা শুরু করে ফেলছি। অ্যাট দ্যাট মোমেন্ট আই থিঙ্ক সে আমার মার্ক কাটতে পারতো, বাট শি রিপিটেড লাইক ইটস ওকে বাট হোয়াট অ্যাবাউট জেনারেল অপিনিয়ন। আমি তো মানে ওটা মাথায় কি মানে ক্যাচ করে গেছে না, আমি তো ক্যাচ করে ফেলছি না, আমি তো বলতেছি হচ্ছে নিজের অপিনিয়ন, এটা তো জেনারেল অপিনিয়ন। আর যখন কথাটা একটু সুইচ করে তখন হচ্ছে মানে জেনারেল অপিনিয়ন দিচ্ছি। সে হচ্ছে খুবই হেল্পফুল ছিল, আর আমার হচ্ছে স্পিকিংয়ে হচ্ছে কনফিডেন্স পাওয়ার পিছনে তার বড় একটা ইম্প্যাক্ট আছে। এক্সাম চলাকালীন ওয়াজ देयर এনি স্ট্র্যাটেজিজ দ্যাট হেল্পড ইউ আ লট? ফার্স্ট অফ অল, এক্সাম চলাকালীন সময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টাইমিং। ভাই টাইম একদম লিমিটেড। আরেকটা বিষয়, কেউ যদি ওয়াশরুমেও যেতে চায়, হ্যাঁ, ওয়াশরুম কিন্তু হচ্ছে এক্সামের মানে 2টা মডিউলের মাঝখানে যাওয়ার সুযোগ নেই। এক্সামের প্রতিটা মডিউলের টাইম চলাকালীন সময়ে হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে। মানে এক্সামে যে কেউ যাবে এটা তার টাইম থেকে কাটা যাচ্ছে, এটা হচ্ছে আমি হচ্ছে মানে এটা আমার জন্য একটু প্রবলেম হয়ে গেছিলো, আমি শুরুতে বুঝতে পারিনি। তো টাইমিংটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মডিউলের টাইম মেনটেন করতে হয়। এমনকি লিসেনিংয়ের ক্ষেত্রে তো আমি এমন করতাম যে যেহেতু মক দিতে দিতে আমার ধারণা হয়ে গেছে যে শুরুতে যে কী বিষয়গুলো বলে, যে লিসেনিং টেস্ট ফর পার্ট 1, মানে ডিসক্লাইমারগুলো যেগুলো দিচ্ছে, আমি ভাই ডিসক্লাইমারের জন্য অপেক্ষা করতাম না, আমি ভাই ডিসক্লাইমারের আগেই হচ্ছে কোশ্চেন পড়া শুরু। লিসেনিং দিতে হইলে কোশ্চেন আগে পড়তেই হবে, নাহলে কেউ লিসেনিং দিতে পারবে না। টাইম ম্যানেজমেন্ট যে মাস্টার করতে না পারবে সে ভাই ডিজায়ার্ড স্কোর পাবে না, ইটস ইম্পসিবল। সো এক্সাম হলে কিউইডির কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে পড়েছিল? ফার্স্ট অফ অল এই যে স্ট্র্যাটেজিগুলো শিখছি, যে হচ্ছে মানে গাইডলাইনগুলো, টিপসগুলো, ফার্স্ট অফ অল টিপস অ্যান্ড ট্রিক্স, যে এক্সামে কোন টিপসগুলো খাটানো উচিত, যে ছোটো ছোটো বিষয়ে যে টিপসগুলো দরকার, এগুলা ভাই খুব কাজে লাগছে, আর এটাই হচ্ছে মাথায় আসছে সব থেকে বেশি। এক্সিলেন্ট। সো প্রিপারেশন, প্র্যাকটিস এবং এক্সাম ডে সব কিছু নিয়েই কথা হলো, বাট এখনও একটা দিন বাকি, রেজাল্ট ডে। সো রেজাল্ট ডেতে ব্যান্ড 7 পাওয়ার পর আপনার রিয়াকশন কেমন ছিল? আপনি কি আপনার টার্গেটেড অর এক্সপেক্টেড ব্যান্ড স্কোর পেয়েছিলেন কি না, এবং হাউ ইট হেল্প উইথ ইউ অন ইয়োর জার্নি, এসব কিছু নিয়েই আমরা কথা বলবো আমাদের নেক্সট এবং শেষ এপিসোডে। ততদিন পর্যন্তই আমাদের সাথে থাকুন কিউইডি IELTS স্টুডেন্ট সাকসেস স্টোরির সাথে। আসসালামু আলাইকুম।